বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা রসায়ন বিজ্ঞানের কিছু বেসিক অংশ নিয়ে ইনশাআল্লাহ দেখব। এখানে বলা হচ্ছে মৌলের সংকেত লেখার নিয়ম। আসলে আমরা যৌগের সংকেত সবাই লিখতে পারি এবং লিখেও থাকি, কিন্তু মৌলের সংকেত এটা অনেকের কাছে নতুন মনে হতে পারে। হ্যাঁ, অবশ্যই মৌলের সংকেত হতে পারে। যেমন সোডিয়াম এর প্রতীক Na, এর নরমাল সংকেতও Na, কিন্তু প্রতীকে যদি Na লিখি, এই Na তোমার একটা পরমাণুকে নির্দেশ করে, কিন্তু সংকেতে যদি এনে লিখি সেখানে কিন্তু একাধিক পরমাণু আছে। বাট এই পরমাণুর সংখ্যা কত তা আমরা জানি না, আর জানি না বলেই এটা এভাবে লেখা হয়। সংকেত প্রতীক এনে সংকেত। ক্লিয়ার? উচ্চ আমি বলতেছি যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলোর প্রতীকতা সংকেততাই, কিন্তু এর মানে এই নয় যে প্রতীকে যে এনে লিখছি সেখানে একটা সোডিয়ামকে বোঝাবে, কিন্তু সংকেতের এনেতে কিন্তু একাধিক সোডিয়াম। বুঝছো? হ্যালো? সংকেতের এনেতে একাধিক সোডিয়াম আছে, এই সংখ্যা কয়টি তা আমরা জানি না, এই জন্য কোনো সংখ্যা বসাইনি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এখন তোমাকে যদি প্রশ্ন করে যে প্রতীকের এনে, তাহলে বলবে একটা সোডিয়াম, সংকেতে এনে বলবা যে একাধিক সোডিয়াম। তো এখানে সংখ্যা লেখা হয়নি কেন? কারণ এর সংখ্যা কত সেটা আমরা জানি না, সেই কারণের জন্য আমরা ওটাই লিখবো। পরেরটা দেখো। অধাতুর যে চার্টের অংশ আছে সেখানে তোমরা এই মৌলগুলো, বিশেষ করে কার্বন, সালফার, ফসফরাস, এগুলো অনেকটা কঠিন মৌল, এই কারণের জন্য এর প্রতীক সংকেত একই লেখা হয়েছে। কিন্তু এই অধাতুর মধ্যে যারা সক্রিয় মৌল, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এরা কিন্তু দ্বি পরমাণু, অর্থাৎ দুইটা করে পরমাণু মিলে একটা করে অণু সৃষ্টি করে। আবারও রিপিট বলতেছি, দুইটি করে পরমাণু মিলে একটা করে অণু সৃষ্টি করে। এবং এই ক্ষেত্রে দেখো লেখা আছে ও ক্ষেত্রে O2, N ক্ষেত্রে N2, H ক্ষেত্রে H2, এরকম। বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। কিন্তু ওরই নিচে দেখো, ওর নিচের অংশ, এই যে আমি কিন্তু যেটা দেখাচ্ছি সেটা হলো প্রথম দেখালাম এটা কার্বনেরটা, তারপরে দেখালাম এই যে তোমার গ্যাসীয় এবং সক্রিয় ক্ষেত্রে যেটা দেখালাম সেটা কিন্তু এই যে এটা 2 2। কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে প্রতীক সংকেত এক, কারণ নিষ্ক্রিয় গ্যাস কারোর সাথে যুক্ত হয় না, কাউকে যুক্তও করে না, সেই জন্য সবার প্রতীক এবং সংকেত এক। দেখো, একটা মৌলের ক্ষেত্রে সংকেত লেখার এই যে রুলসটা আছে, সেখানে আমরা এতক্ষণ ধরে যা পড়লাম তার সারমর্ম কি? সারমর্ম হলো এটাই যে মৌলটা সক্রিয় হোক, নিষ্ক্রিয় হোক, যা কিছু হয় হোক, আমরা দেখবো যে ওই 7টা যদি গ্যাসীয় এবং সক্রিয় মৌল হয় তাদের ক্ষেত্রে আমাদের সংকেতে 2 2 লিখতে হয়। বুঝতে পারছো কি? জি স্যার। এখন আমি শুধু এক কথায় বলবো, ধাতু হোক, অধাতু হোক, যৌগমূলক হোক, এছাড়া যৌগমূলক হবে না, ধাতু এবং অধাতুর মধ্যে এই আমাদের গ্যাসীয় এবং সক্রিয় এই 7টা মৌল ছাড়া বাকি সবারই ক্ষেত্রে প্রতীকতা সংকেততাই। আমি কি এইরকম থিম পড়াইছি আগে? হ্যাঁ স্যার। অনেকবার পড়াচ্ছি, মনে করে দেখো। আশা করি যে হ্যাঁ স্যার। এখানে যা দেখাচ্ছি সেটা একটু মনে রাখার চেষ্টা করবা, যাতে শুধু এরকম না হয় যে হ্যাঁ স্যার মনে করে দিয়েছেন বা পড়াছেন কিন্তু মনে নাই।
পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তা আমরা ওই পুঁথির মধ্যে বিদ্যা রাখতে চাই না, আমরা শিখতে চাই। এখন দেখো যোগের সংকেত লেখার উপায়। সংকেত কি করতে হবে? সংকেত লেখার সময় প্রথম কি কি দরকার দেখো তো, ওই উপাদানটা কি কিতে তৈরি। দ্বিতীয়টা কি জানবো, তার যোজনী কত বিনিময় করব। প্রথমে কি মৌল লিখবো? প্রথমে লিখবো প্লাস মৌল, তারপরে কি লিখবো? মাইনাস মৌল। সব শেষে এই ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে যোজনী বিনিময় করা। এই নিয়মগুলো কি বুঝছো? হ্যাঁ স্যার। কোনো সমস্যা লাগিচ্ছে? হ্যাঁ স্যার, বলতে পারা যাবে ইনশাআল্লাহ। এই ধরনের নোট কি এর আগে দেখছিলে? না স্যার, আপনি তো দেন। এটা একান্তই শুধুমাত্র বিশেষ কিছু স্টুডেন্টের জন্য বের করা হয় এই নোটটা। তোমাদের তোমাদের গুরুতর সমস্যার জন্যই শুধু আমি এই নোটটা বের করছি। এখানে অটিস্টিক শিশু। এমন ভাবে উদাহরণ সহ দেখে দেওয়া আছে, বুঝছো? যদি কোনো স্টুডেন্ট, মানে যাকে বলা হয়, সে যদি একটু মাথা খাটায়, এখান থেকে যত ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া আছে, ইনশাল্লাহ খুব বেশি সমস্যা হয়তো হবে না, তার রসায়নের এই বেসিক গুলো মোটামুটি ক্লিয়ার হচ্ছে। দেখো একটা উদাহরণ দেখো, তাহলে আরো ভালো বুঝতে পারবা যে তুমি দুইটা মৌল নির্বাচন করলে, একটা হলো কি ক্যালসিয়াম আর একটা হলো ক্লোরিন। দুইজনক তুমি পাশাপাশি রাখছো কেন? ক্যালসিয়ামকে কেন আগে রাখছো? কারণ ক্যালসিয়াম প্লাস। ক্লোরিনকে পরে রাখছো কেন? কারণ ক্লোরিন মাইনাস। বুঝতে পারছো কি? এখন জি। পাশাপাশি রেখে যোজনী দেখো, ক্যালসিয়ামের যোজনী ক্লোরিনের হ্যাঁ। ঘাড়ে, ক্লোরিনের যোজনী ক্যালসিয়ামের ঘাড়ে, লেখা হচ্ছে কি? দেখো না, তাই তো লেখা আছে। যোজনী যে বিনিময় হয় সেটা তুমি দেখো না কে? এই এক গ্যাসে হলো ক্লোরিন, মানে কি এই বিনিময় তো হয়েছে, ক্লোরিনের যোজনী আছে কি ক্যালসিয়ামের কাছে না? এই যে ক্যালসিয়ামের সাথে যে এক আছে, এটা কি ক্লোরিনের যোজনী না? আবার ক্লোরিনের কাছে যে দুই গেছে, এটা কি ক্যালসিয়ামের যোজনী না? বুঝছ না রূপা? এখন প্রশ্ন হলো, এক কি লেখা লাগে? কথা আসতে হচ্ছে। না স্যার। এই জন্য আমরা এক আর লিখিনি এখানে। ঠিক তেমনি সোডিয়াম ক্লোরাইড দেখো, এক এক লিখে বোঝানো হচ্ছে, তারপরে যা আছে তাই। পরেরটা দেখো, এখন কি বুঝতে পারছো এই উদাহরণগুলো কতটা কিভাবে দেওয়া সম্ভব? এবং কোন একজন স্টুডেন্ট যদি সত্যি যদি খালি একটু মাথা খাটায়, কোনো প্রবলেম হবে বলো? না স্যার। তাহলে কি আমি আশা করতে পারি যে আমি এই পর্যন্ত পড়া ইনশাল্লাহ পাবো? নিজেকার যাবো না আজকে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ, চেষ্টা করবো স্যার, পুরোপুরি ইনশাল্লাহ পারো। চেষ্টা করো। স্যার নোটগুলো তাহলে